তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের ত্রিকোণমিতির অনুপাত ষষ্ঠ অধ্যায়ে তোমার তিনটা চ্যাপ্টার আছে, 6.1, 6.2 আর 6.3। তো প্রথম অংশটা আমরা পড়ছিলাম যে ত্রিকোণমিতি পরিমাপের যে কোণ পরিমাপের যে বিভিন্ন পদ্ধতি, তারপরে একটা থেকে আরেকটা রূপান্তর, তারপরে ওই যে চাপের দৈর্ঘ্য বের করা এবং বৃত্তকলার ক্ষেত্রফল, এই তিনটা সূত্র আমরা গত ক্লাসে পড়ছিলাম। আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা তোমরা কিছু সূত্রগুলা তোমরা আগেও পড়ে আসছো, সেই বিষয়গুলো আমরা একটু রিকল করব, আগেরগুলো একটু এক্সারসাইজ করব, কিছু নতুন পাবা, কিছু পুরাতন পাবা। আজকে আমরা দেখবো অনুশীলনী 6.2 এবং 6.3। আমরা এরকম দেখো, cos x কে cot x এর মাধ্যমে প্রকাশ করো। সবাই দেখতে পাচ্ছি স্ক্রিনটা? আমার সাউন্ড শুনতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। ওকে। তো আমরা সাইন কস টেন কট, এগুলো কি আসলে? এগুলো হলো একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। এগুলো তো আমরা জানি। সাইন মানে লম্ব বাই অতিভুজ, আমরা তো এগুলো জানি। কস মানে ভূমি বাই অতিভুজ, টেন মানে লম্ব বাই ভূমি। সন্নিহিত বাহু লম্ব বাই ভূমি। হ্যাঁ, লম্ব বাই। তো এই যে আসলে সাইন কস টেন এগুলো কিছু না, এগুলো হলো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। ওই যে তিনটা বাহু, এটাকে যদি আমরা উল্টা পাল্টা করে আমরা করি, সাজাই, অনুপাত তৈরি করি, আমাদের 6টা অনুপাত হয়। এই 6টা অনুপাতের 6টা নাম দেওয়া হয়েছে, একটা সাইন, একটা কস, একটা টেন, কট, সেক এবং কসেক। তো আমরা এগুলা আমাদের এই ত্রিকোণমিতিক মানে ত্রিভুজ সংক্রান্ত বা ত্রিকোণ আছে এবং তিনটা বাহু আছে, এই রিলেটেড যে প্রবলেম গুলা, এগুলা সলভ করতে আমাদের এগুলা কাজে লাগবে। এবং এটার নামই হলো ত্রিকোণমিতি। তো এখানে বলা আছে যে cos x কে cot x এর মাধ্যমে পারে, অর্থাৎ cos x টাকে আমরা cot x এর মাধ্যমে প্রকাশ করব। তো আমরা দেখো এটা কিভাবে করতে পারি, আমরা সূত্রগুলো ইউজ করব। তো cos x সমান আমরা লিখতে পারি 1/sec x। এটা তো আমরা জানি cos এবং sec একটা আরেকটার বিপরীত, ঠিক আছে? cos x সমান sec x, অথবা sec x সমান 1/cos x। তো আমরা cos x লিখব 1/sec x। তো sec x টাকে আমরা বর্গমূল দিয়া এখানে স্কয়ার দিলাম, এটা লিখতে পারি। এবং আমরা আরেকটা সূত্র জানি যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, এরকম একটা সূত্র আমরা পড়ছি না? পড়ছি এটা? sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এরকম একটা পড়ছি না? তাহলে sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার, অথবা cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। এই মূল সূত্র হলো sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা বাই x, যেটাই থাকুক না কেন, এটা সমান 1। তো ঠিক এরকম sec স্কয়ার সমান হলো 1 প্লাস tan স্কয়ার, অথবা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হলো 1। তাহলে আমরা sec স্কয়ার সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, ঠিক আছে? তো 1 প্লাস tan স্কয়ার, টেনটাকে আমরা কটে নিতে হবে, তাহলে tan সমান আমরা লিখতে পারি কি 1 বাই cot। tan স্কয়ার সমান কি লিখবো 1 বাই cot স্কয়ার। এখানে যদি আমরা লসাগু টানি তাহলে cot স্কয়ার প্লাস 1, আর নিচে আছে cot স্কয়ার, তাহলে এটা উল্টাইলে উপরে যাবে। এটা বুঝি তো? এই জায়গা থেকে এই জায়গাতে আসছি যে আমরা। জি স্যার। জি স্যার। এটা সিম্পলিফাই করলে আমরা এখানে লসাগু টানবো, লসাগু টানলে নিচে থাকবে cot স্কয়ার, তাই এখানে হবে cot স্কয়ার প্লাস 1। এই যে এটা 1 প্লাস cot স্কয়ার একটু সাজিয়ে লিখছে, আর নিচের cot স্কয়ারের বর্গমূলটা এটা বের করে নিলে cot থাকবে cot x। তার মানে দেখো আমার cos x টাকে আমরা যদি কোটে নিই, তাহলে কোটে নিলে আমাদের দ্বারা এটা, অর্থাৎ এটার মান হলো কোটে নিলে cos x টাকে যদি আমরা cot এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমাদের হবে cot x রুট ওভার 1 প্লাস cot স্কয়ার। তাহলে cos x টাকে আমরা কোটে প্রকাশ করতে পারবো। আমরা আরেকটা প্রবলেম দেখি। এখানে দেখো একটা টার্ম দেওয়া আছে, বলা আছে যে sin স্কয়ার আলফা tan আলফা প্লাস cos স্কয়ার আলফা ইনটু cot আলফা প্লাস 2 sin আলফা ইনটু cos আলফা সমান হলো tan। এটা দেখাতে বলছে যে এটা সমান এটা দেখাও। এই যে আলফা যেটা, এটা কি আসলে বলো তো? আলফাটা কি? আলফাটা কি? বা একটু আগে যে আমরা এক্স বললাম, এক্সটা কি? সাইনের সাথে যে কোণ স্যার, কোণ। এটা কোণ, হ্যাঁ, এটা হলো কোণ। তাহলে sin স্কয়ার আলফা প্লাস tan আলফা ইনটু tan আলফা cos স্কয়ার আলফা ইনটু cot আলফা আর 2 sin আলফা cos আলফা, এটা সমান আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমরা যাই একটু প্রমাণে যাই। তাহলে আমরা নিলাম বাম পক্ষটা আমাদের এটা দেওয়া আছে, এটা লিখলাম। আমাদের উদ্দেশ্য হলো এখানে যাওয়া, tan এবং cot এ যাওয়া। তো এটাকে আমরা লিখতে পারি tan সমান আমরা লিখতে পারি কি sin বাই cos। তাহলে sin স্কয়ার আলফা আর এটার পরিবর্তে লিখলাম sin আলফা বাই cos আলফা। তো ওই sin এবং sin মিলে sin কিউব আলফা আর cos আলফা হলো। ঠিক এখানে এসে আমরা cot সমান কি লিখতে পারি cos আলফা বাই sin আলফা, cos স্কয়ারের সাথে cos আলফা গুণ করে cos কিউব আলফা, আর নিচে sin আলফা আছে, আর এটা তো আছেই।
ঠিক আছে, তাহলে টেন এর পরিবর্তে আমরা কি লিখলাম, সাইন বাই কস, আর কট এর পরিবর্তে কস বাই সাইন করে আমরা এই দুইটা টার্ম আমরা পাইলাম। আর 3 নাম্বার যে টার্মটা এটা আনচেঞ্জ রইলো, এটা ঠিক রইলো। এরপরে দেখো কি করলাম, লসাগু টানলাম। লসাগু কি হবে, সাইন আলফা কস আলফা। এখানে যদি আমরা কস আলফা দিয়ে ভাগ করি তাহলে সাইন আলফা থাকবে, সাইন আলফার সাথে সাইন কিউব এটা গুণ করলে সাইন টু দি পাওয়ার 4 আলফা। সাইন আলফা দিয়ে এটাকে ভাগ করলে এখানে কস আলফা থাকবে, কস কিউবকে কস আলফা দিয়ে করলে কস টু দি পাওয়ার 4 আলফা। আর এখানে কি হবে, এখানে সাইন আলফা কস আলফা এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2 সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা। ঠিক আছে, এটা বুঝতে তো অসুবিধা নাই, সিম্পল আমরা যোগ করলাম লসাগু টেনে। ওকে, এটা কারো সমস্যা বোর্ডে কি লাগবে এখানে? না না স্যার। ওকে, এখানে কি করব, এখানে হলো আমরা সূত্র করব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সাইন স্কয়ার লিখলাম সাইন স্কয়ার হোল স্কয়ার, আর এটা 2 সাইন স্কয়ার a আলফা ইনটু cos স্কয়ার আলফা, আর এটা লিখলাম cos স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে পড়ে না, এটা উপরের রাশিটা, এটাকে আমরা জি a স্যার। প্লাস b হোল স্কয়ার এই এটা লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি a স্কয়ার, এটা হলো 2ab আর এটা হলো b স্কয়ার cos টু দি পাওয়ার 4। তাহলে এটা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার লিখলাম। আমরা আরো জানি sin স্কয়ার থিটা বা sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এটার মান হলো 1। তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার এটা পরিবর্তে 1 বসলাম, 1 এর বর্গ করলে কি হবে, 1ই হবে। তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়ালো এটা। খেয়াল করো, আমাদের এখনো শেষ না, কিন্তু আমাদের যেতে হবে tan আলফা প্লাস cot আলফা, এখানে যেতে হবে। ওখানে পৌঁছার জন্য যা করতে হয় সেভাবে আমরা আগাতে হবে। তাহলে এটাকে আমরা ওই যে যুগ আকারে নিতে হবে। তারপরে আমরা তাহলে কি করব, এটাকে আমরা এই যে 1 এর পরিবর্তে আমরা sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা লিখলাম। দেখো এই 1টা 1 সমান আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তারপর এটাকে আমরা ভগ্নাংশে বিভক্ত করলাম, প্লাস আছে তো, তাহলে আমরা লিখলাম sin স্কয়ার আলফা বাই এটা প্লাস cos স্কয়ার আলফা বাই এটা। দুইটা ভগ্নাংশের এখানে যোগফল হিসেবে আছে, এটাকে আমরা আলাদা আলাদা ভগ্নাংশে, এটাকে বলে আংশিক ভগ্নাংশে নিয়ে নেওয়া। তাহলে আমরা এটাকে ভগ্নাংশে পৃথক করলাম। তাহলে এটার থেকে আমরা এটাতে নিতে পারি, এই টার্মটা নিতে পারি, আবার এটার থেকে আমরা এটাতেও আনতে পারি, এটাতেও আনতে পারি। এখানে কি লিখলাম, যে সাইন স্কয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। তাহলে ওই একটা সাইন স্কয়ার আর এখানে সাইন, একটা সাইন স্কয়ার থেকে একটা সাইন, আর এই সাইনটা ক্যান্সেল হয়ে এখানে থাকবে সাইন আলফা কস আলফা। আর এখানে cos স্কয়ার বাই এটা যখন এটা করব তাহলে cos আলফা আর একটা cos আলফা ক্যান্সেল থাকবে, এখানে থাকবে cos আলফা বাই sin আলফা। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব sin বাই cos মানে হলো 10, আর এটার পরিবর্তে cos বাই sin মানে cot। এটা বুঝছি, এই লাইন থেকে যে এটা আসছে এটা বুঝছি, এটা যে এখান থেকে যে আমরা এই লাইনটা লিখলাম এটা কি বোঝা গেছে কিনা? জি স্যার বুঝছি। জি না স্যার, বুঝছি না আমরা স্যার। sin স্কয়ার বাই sin আলফা cos আলফা প্লাস cos স্কয়ার বাই, তুমি চাইলে আরেকটা লাইন লিখতে পারো এখানে sin স্কয়ার বাই এটা প্লাস cos স্কয়ার বাই এটা। তাহলে sin স্কয়ার আর এখানে sin আলফা করবে, একটা sin আলফা ক্যান্সেল হবে, এখানে cos স্কয়ার থেকে বাই এটা একটা cos আলফা ক্যান্সেল হবে, এটা থাকবে। তাহলে এটার মান হলো tan আলফা, এটা cot আলফা। ক্লিয়ার? এটা সবাইকে বুঝতে পারছে এটা? জি স্যার। ওকে, তারপরে আমরা নেক্সট আমরা আরেকটা প্রবলেম নিই, তোমাদের কাজ দেবো কিন্তু আমি পরে, অনেকগুলো প্রবলেম আছে এই 2 চ্যাপ্টারে। এই প্রবলেমটা প্রায় মাঝে মাঝে দেখছি আসছে, প্রায় আসছে আগে 2018 সালে সকল বোর্ডে আসছে। চট্টগ্রাম বোর্ডে আসছে 15, দিনাজপুর বোর্ড, হ্যাঁ দিনাজপুর বোর্ড হচ্ছে 15। এই প্রবলেমটা একটু দেখো, cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল টু 5/2 হলে প্রমাণ করো যে, cos আলফা প্লাস sec আলফা সমান 5/2 হলে প্রমাণ করে যে এটা cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। আমাদের দেওয়া আছে এটা, এখান থেকে আমাদের এখানে যেতে হবে, বুঝতে হবে। আমরা যাই, আমাদের যেটা দেওয়া আছে সেটাতে যাই। এখানে দেওয়া আছে আমাদের cos আলফা প্লাস sec আলফা সমান 5/2। তো sec আলফাকে আমরা এটাকে cos-এ নিয়ে নিলাম। দেখো cos আলফা প্লাস sec আলফা, তো sec সমান লিখতে পারি কি 1/cos, sec সমান লিখলাম 1/cos। এই sec এর পরিবর্তে আমরা লিখলাম এটা। এখন এখানে লসাগু করি, লসাগু করলে কি পাবো, cos আলফা আর এখানে cos স্কয়ার প্লাস 1। খেয়াল করো, এটা যদি লসাগুটা নিই তাহলে cos আলফা, তাহলে cos এ cos স্কয়ার প্লাস 1। তো এটা কিন্তু আমরা আর গুণন করি, তাহলে এটার সাথে এটা গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। এটার সাথে গুণ করলে 2 cos স্কয়ার আলফা প্লাস 1 সমান হলো 5 cos আলফা। 5 cos আলফাটা আমরা বাম পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসলে আমরা পাবো 2 cos স্কয়ার আলফা মাইনাস 5 cos আলফা প্লাস 2। এখন যে রাশিটা আছে এটাকে আমরা ফ্যাক্টর করব, ওই যে উৎপাদকে বিশ্লেষণ করব।
তো এটাকে যদি আমরা এক্স ধরি এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 এরকম একই ধরতে হবে। এখানে আছে -5, আর এই দুইটার গুণফল উৎপাদক বিশ্লেষণ করতে হলে এটা এবং এটা এই দুইটা গুণ করে এইভাবে সাজাতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে আমাদের এটা সমান হয়, -5 এর সমান হয়। তাই তো আমরা ফ্যাক্টর যখন করি, তাহলে এখানে 4 আছে, তাহলে এটাকে আমরা ভাঙলাম -4 আর প্লাস -1, তাহলে হইলো -5। তো ফ্যাক্টর হলো 2 cos স্কয়ার, এখানে লিখলাম -4 cos আলফা, এখানে cos আলফা। তাহলে এই দুইটা থেকে কি কমন যায়? 2 cos আলফা কমন টানলাম, 2 cos আলফা, এখানে থাকবে cos আলফা -2, আর এখান থেকে 1 কমন টানলে cos আলফা -2, তাহলে cos আলফা -2 কমন টানলাম, তাহলে এখানে থাকবে 2 cos আলফা তাহলে আমরা দুইটা ফ্যাক্টর বের করলাম, এটা পাইলাম। তো এখান থেকে আমরা পাবো cos আলফা সমান 2, আর এখানে cos আলফা সমান পাবো কত? দ্বিতীয় উৎপাদক থেকে আমরা পাবো cos আলফা সমান কত পাবো? হাফ। 1 2 cos আলফা সমান পাবো 1, তাহলে cos আলফা সমান পাবো হাফ, আর এখানে cos আলফা সমান পাবো হলো 2। তাহলে এখানে খেয়াল করো, cos আলফা সমান 2 যেটা, সেটা গ্রহণযোগ্য না, কারণ cos এর এবং sin এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আছে, জানি না আমরা? sin এর সর্বোচ্চ মান সর্বনিম্ন, cos এর সর্বোচ্চ সর্বনিম্ন মান কত? কেউ বলতে পারবা? 1 সর্বোচ্চ মান হলো 1, সর্বনিম্ন হলো -1, কিন্তু এখানে cos আলফার মান আসছে 2, যেটা আসলে এক্সিস্ট করে না। cos আলফার মান, cos যেহেতু দুইটা বাহুর অনুপাত, এটা কোনো সময় 2 হবে না, সর্বোচ্চ +1, সর্বনিম্ন -1 হবে, ঠিক আছে? তার মানে এই মানটা গ্রহণযোগ্য না। আর এখান থেকে আমরা যেটা পাবো, cos আলফার মান পাবো হাফ। দেখো 2 cos আলফা -1 এটা সমান যদি 0 হয়, তাহলে cos আলফা এটা গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। তাহলে cos আলফা সমান যদি হাফ হয়, তাহলে এটাকে যদি আমরা sec আলফা সমান 2 হবে, এটাকে বিপরীত করলাম, উল্টাইলাম, 1/cos, এটা 1/2, তার মানে 2। যেভাবে নাও তুমি, cos আলফা সমান যদি হাফ হয়, তাহলে secটা কি cos এর বিপরীত, তাহলে আমরা sec আলফা সমান কত পাইলাম? 2, ঠিক আছে? sec আলফা সমান 2 পাইলাম। এখন আমরা আমাদের যে প্রবলেমটা, ওইটার বাম পক্ষতে যাব। আমাদের প্রমাণ করতে বলছে যে এটা সমান ওই যে এটা। এখানে আমরা cos আলফার মান পাইলাম কত? ওই যে cos আলফার মান হলো হাফ, যেটা বসালাম এখানে, এই যে হাফ টু দি পাওয়ার n, এটার মান আমরা বসালাম, আর sec আলফার মান হলো 2 টু দি পাওয়ার n, এটা নিলাম। এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, নিচে যদি নেই এটাকে লিখবো 2 টু দি পাওয়ার n, আর উপরে তুললে 2 টু দি পাওয়ার -n। তাহলে এই টার্মটা ওই লোক এটা, দেখো এটাকে লিখবো এটা, আর 2 টু দি পাওয়ার n তো আসি, তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণ হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে এখানে? স্যার লাস্টটা আবার একটু বলেন। লাস্টটা আমরা জাস্ট মানটা বসাইলাম, দেখো মানটা বসালাম কি, cos আলফার মান কত? হাফ, এই যে হাফ বসালাম। এই হাফটাকে আমরা লিখতে পারি, দেখো 1/2 টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারি। আমি এখানে লিখতে পাচ্ছি না, এটা সমান কি লিখতে পারি? উপরে যদি নেই তাহলে 2 টু দি পাওয়ার -n লিখতে পারি। জি 1/2 স্যার। সমান এটা, এই যে তাহলে, আর এটা তো আছেই, তার মানে তো এটাই, তো ডান পক্ষ তো আমার এটাই, ঠিক আছে? তাহলে প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। আমরা পরেরটাতে আসি। দেখো এখানে একটা সিম্বল ইউজ করছি, সিম্বলটার সাথে আমরা পরিচিত, এটাকে বলি আমরা সামেশন, ঠিক আছে? এখানে দেখো এটা কিসের উপর ডিপেন্ড করবে? সামটা হলো সাইন এ, তার মানে এখানে এ বি সি, এখানে উপরেই দেওয়া আছে, যেখানে কোণ আছে তিনটা, একটা এ, একটা বি, একটা সি। তার মানে cosec a, cosec b, cosec c সমান হলো 0। ফলে দেখাও যে সামেশন অফ সাইন এ হোল স্কয়ার সমান সামেশন অফ সাইন স্কয়ার, দুইটা কিন্তু আলাদা। এটার মানে হলো, এটার মানে হলো, কেউ কি বলতে পারবো এটার মানে কি? আমি পরে বলছি। এটা সমান কি লিখবো? সামেশন সাইন এ হোল স্কয়ার, এটার মানে কি? এটা সমান কি? যোগফল না তো স্যার, সামেশন। কার যোগ? সাম, স্যার ওই যে এখানে স্যার দেখো সাম সাইন এ, এটার অর্থ হইল সাম সাইন এ, এটার অর্থ হইল তোমার সাইন এ যোগ সাইন বি যোগ সাইন সি, এটার অর্থ, শুধু এটার অর্থ, ওই যে ভিতরে। আর এর উপরে হোল স্কয়ার থাকলে সাম সাইন এ মানে হলো কি, সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, আর এটা হোল স্কয়ার মানে হলো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কয়ার। আর এটার অর্থ হলো সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি। এই যে এই রাশিটা না লিখে আমরা এটাও লিখতে পারতাম যে সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার বি প্লাস সাইন স্কয়ার সি, ঠিক আছে? এটার অর্থ হলো এটা।
আর এটা হলো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। বুঝছি দুইটার অর্থ। এটা এইভাবে দিতে পারতো, আবার ভেঙে দিতে পারবো। সামটা যদি না ব্যবহার করা হয় তাহলে লিখতাম কি এখানে সাইন স্কোয়ার সাইন এ, বাম পক্ষটা সমান আমরা লিখতাম কি সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার, আর ডান পক্ষটা সমান লিখতাম কি সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। বুঝছি প্লাস এটা? সাইন স্কোয়ার সি। জি স্যার। তাহলে এটার অর্থটা আমরা বুঝছি। ওকে, তাহলে আমরা এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে বলো তো উপরে যে লাইনটা দেওয়া আছে এটা না লিখে আমরা কি লিখতে পারি? এটাও তো আমরা সাম দিয়ে লিখতে পারি। এই লাইন যেটা দেওয়া আছে এটা তো সাম দিয়ে লিখতে পারি। সাম দিয়ে লিখলে কি লিখবো এটা? যেটা সামেশন কস এ, সামেশন অফ কসেক এ। কসেক, হ্যাঁ রাইট, এটা লিখবো। অর্থাৎ পুরাটা না লিখে সে যদি এইভাবে দিত যে সামেশন অফ কসেক এ সমান 0, তাও বলতে বুঝতাম আমরা এটা, এই যে এটা লিখে যাচ্ছে না, আচ্ছা সামেশন অফ কসেক এ সমান 0, সেটা দিলে আমরা বুঝতাম কসেক এ প্লাস কসেক বি প্লাস কসেক সি। তবে একটুখানি কনফিউশন থাকতো যে এ বি সি তিনটা কোণ না আরো বেশি কোণ না কম কোণ, কেমনে বুঝবো? যেহেতু এটা ত্রিকোণমিতি অভাব বোঝা যায় যেখানে এখানে ত্রিভুজের তিনটা কোণই থাকার কথা, কিন্তু এটা যদি উল্লেখ না থাকে এখানে এটা তো উল্লেখ করাতে এটা নিশ্চিত যে এখানে তিনটা কোণ আছে, অর্থাৎ এ বি সি। ঠিক আছে, তো এই জন্য প্রথমটা উল্লেখ করে দিচ্ছে আর পরের গুলা সাম দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? যেহেতু এ বি সি তিনটা কোণই দেওয়া উল্লেখ করা আছে উপরের লাইনে, তো এখানে যে আমরা লিখবো সাইন এ প্লাস সাইন বি সাইন সি তিনটা লিখবো। এখানে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার, এটা এই হিন্সটা পাইছি আমরা এখান থেকে, যেখানে তিনটা কোণ দেওয়া আছে। যদি চারটা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার ডি এরকম লিখতাম। ঠিক আছে, তো এটা উপর থেকে দেওয়া আছে। আচ্ছা এবার আসি আমরা ইয়াতে, এটা ওই যে যেটা বলছিলাম আমরা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি, এটার অর্থ হলো এটা। ঠিক আছে, সামটা যদি আমরা উঠাই দিই তাহলে আমরা লিখবো সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা সমান কি লিখবো আমরা? সূত্রটা জানি আমরা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। গুড, তাহলে আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, দেখো। ঠিক আছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, 2ab মানে হলো সাইন এ সাইন বি, 2bc মানে হলো সাইন বি সাইন সি, আর 2ca মানে সাইন সি সাইন এ, লিখলাম এটা। এরপরে দেখো আমরা এটা ঠিক রাখলাম এতটুকু পর্যন্ত। এখানে আইসা এই যে এই তিনটে লাইন থেকে এখানে একটু খেয়াল করো ভালো করে, এখানে 2টা কমন আছে সবারই। এরপরে আমরা এখানে সাইন এ সাইন বি আছে, এখানে সাইন বি সাইন সি আছে, এখানে সাইন সি সাইন এ আছে। তো আমি যদি পুরাটার থেকে সাইন এ সাইন বি সাইন সি তিনটা কমনটা নিই, এখানে নাই কোনটা খেয়াল করো তো, প্রথম টার্মটাতে এটাতে নাই কোনটা, সি নাই। ঠিক আছে, এই যে এই টার্মটাতে কি নাই, সাইন সি নাই। জি স্যার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা জি, সাইন সি স্যার। আনি, এখানে যদি সাইন সি আনি আবার সাইন সি তে ভাগ করে দিই তাহলে ব্যালেন্স হয়ে গেল না? ইয়েস স্যার, এরপর এটা তো সেমই স্যার, জি, যদি সাইন আনি Same, সাইন এখানে হলো এ নাই, তাহলে এখানে আমি একটা এ নিলাম, জি স্যার। এ নিয়ে আমার এ দিয়ে জি, ভাগ স্যার। করব, ঠিক আছে। এটা বি এ বি আছে, তাহলে এটারে ভাগ করলাম আমরা কি দিয়া, এটা কমন নাম হলো সি, ভাগ করলাম সি দিয়া, তার মানে এখান থেকে আমরা এটা পাবো। আবার এটা দিয়ে বিসি গেলে এখানে হলো এটা থেকে পাবো হলো এ, এ দিয়া এ কমন টানলাম, এ দিয়ে ভাগ করে দিলাম, আর এটা থেকে সি আছে, এটা বি দিয়ে করলাম। এটা সাজায় লিখে নিছি কি, তুমি দেখো এটাকে গুণ করলে আবার এই তিনটা আমি পাবো। ধরো এটার সাথে যখন আমরা এটা গুণ করব তাহলে এ সাইন এ ক্যান্সেল হবে, সাইন বি সাইন সি, 2 সাইন বি সাইন সি, ওই যে এই টার্মটা পাবো। ফার্স্ট টার্মটা গুণ যদি এটা যদি করি, এটার সাথে গুণ করি এটার সাথে এটা, তাহলে বিবি ক্যান্সেল, 2 সাইন এ সাইন সি এটা পাবো। আর এটার সাথে যখন আমরা এটা গুণ করব তাহলে সাইন সি ক্যান্সেল, 2 সাইন সাইন বি পাবো। তার মানে এরকম যদি টার্ম থাকে তাহলে আমরা টোটালি এটা এইভাবে 2 সাইন এ সাইন বি সাইন সি নিলাম, এখানে থাকবে 1 বাই সাইন এ 1 বাই সাইন বি 1 বাই সাইন সি। এটা কি বুঝতে পারছি আমরা সবাই এই লাইনটা? জি স্যার। বাকিরা কথা বলো না কেন? তানজিনা? জি স্যার। বোঝা যাচ্ছে এটা? জি স্যার। ধরো এখানে 2ab আছে, 2bc আছে, 2c আছে, তুমি কমন টানলা 2abc, তাহলে 2abc কমন টানলে এখানে থাকবে 1 বাই a 1 বাই b 1 বাই c। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে আমরা এটা কমন টানলাম, কমন টেনে এটা লিখলাম। পরের লাইনে আসি আমরা, দেখো পরের লাইনে এই তিনটাকে দেখো, এখানে সাইন স্কয়ার এ সাইন স্কয়ার বি সাইন স্কয়ার সি এটা আছে না, এটাকে লিখতে পারি কি সাম অফ সাইন স্কয়ার এ। এই তিনটাকে একসাথে যদি আমরা সাম দিয়ে লিখি কি লিখবো, সাম দিয়ে লিখবো সাইন স্কয়ার সাইন স্কোয়ার এ। সাইন স্কয়ার এ, তাহলে আমরা এটা লিখলাম সাইন স্কয়ার এ। আর ওখানে আইসা 1 বাই সাইন মানে কি,
cosec a, এটা হলো cosec b, এটা হলো cosec c। তাহলে এটাকে লিখলাম আমরা cosec a, cosec b, cosec c, ঠিক আছে, প্লাস প্লাস দিয়ে আমরা লিখলাম। তাহলে লিখলাম দেখো cosec a, cosec b, cosec c, ঠিক আছে। তো প্রশ্নতে কিন্তু এটার মান দেওয়া আছে 0, এটা বলা আছে যে এটার মান 0 দেওয়া আছে না জি স্যার। শুরুতে। তো এটা যদি 0 বসাই স্যার। তাহলে এই মানটা কি হবে, এই পুরো মানটা 0 হয়ে যাবে, তার মানে আমার এটা থাকতেছে, তার মানে আমাদের প্রমাণটা এস্টাবলিশ হয়ে গেল। তাহলে কি এটা আমাদের পরিষ্কার বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। নেক্সট আমরা আরেকটা প্রবলেম নেই। স্যার আমি স্যার শেষের জায়গাটা বুঝছি না স্যার। এই জায়গাটা, জি স্যার। এটার মান তো 0, এই যে এটার মান 0 প্রশ্নতে দেওয়া আছে না, এটার মান 0। তাহলে এটার সাথে যখন এটা গুণ করবে 0 দিয়ে, যখন এটাকে গুণ করবে তাহলে এটার মান কি হবে 0, তার মানে এই টোটাল মানটা কি 0। তাহলে বাম পক্ষ জি স্যার, থেকে বুঝতে আমরা পারছি। ডান পক্ষ টার্ম আছে কি এটা আসছে, তাহলে বাম পক্ষ জি স্যার, ছিল বুঝতে এটা পারছি। আর ডান পক্ষ বুঝতে হলো পারছি। এটা প্রমাণ। আচ্ছা, আরেকটা প্রমাণ দেখো, এটা সিলেট বোর্ডে আসছে 16 সালে। 11 3 নম্বর কোয়েশন। এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা সমান হলো 1 মাইনাস স্কয়ার হলে, tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস স্কয়ার হলে দেখাও যে এটা প্রমাণ করতে বলছে। দেখতে একটু কিরকম লাগে, কিন্তু আসলে এটা জটিল কিছু না। এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমরা যাই। তো এখানে tan স্কয়ারের মান দেওয়া আছে, তো tan স্কয়ার থেকে আমরা এখানে sec থিটা আছে, sec থিটার মানটা বের করব। cosec থিটার মানটা যদি বের করতে পারি তাহলে মানগুলো আমরা এখানে বসাই দিতে পারি, বসাই দিয়ে আমরা এখানে বের করতে পারি। তাহলে sec স্কয়ার সমান আমরা জানি, একটু আগে আমরা পড়ছিলাম যে sec স্কয়ার মানে tan স্কয়ার সমান 1। তাহলে sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার। তাহলে sec থিটা সমান হলো √1 প্লাস tan স্কয়ার। এটা জানি না আমরা? জি স্যার। sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার, আর sec থিটা সমান হলো √1 প্লাস tan স্কয়ার। এখন আমরা tan স্কয়ার থিটার মান বসাইলাম। tan স্কয়ার মানে কি 1 মাইনাস স্কয়ার, এই যে 1 মাইনাস স্কয়ার বসাইলাম। তাহলে 1 মাইনাস স্কয়ার, তাহলে 1 এ 1 হলো 2, তাহলে 2 মাইনাস স্কয়ার, আর এখানে হলো বর্গমূল। এই বর্গমূলটা যদি আমরা উপরে নিয়ে নেই তাহলে এটাকে হাফ হিসেবে লিখতে পারি, তাই তো? বর্গমূলটাকে আমরা পাওয়ার হাফ দিতে পারি, এটা তো জানি আমরা, তাই না? জি √x স্যার। মানে √x মানে x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। কারো কি আপত্তি আছে এখানে? এতটুকুই। স্যার ওই sec থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা √, এটা বুঝছি না স্যার। sec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কয়ার। এই সূত্রগুলো তোমরা পড়ে আসছো, এই জন্য আমি এটার সম্পর্কেতে আমি ঠিক আছে। এখন আমাদের সামনে আরেকটা প্রবলেম আছে, চিত্র অঙ্কন বা লেখ অঙ্কন করা। তো লেখ অঙ্কন করার জন্য আমরা ওই যে ত্রিকোণমিতিক যে ফাংশন গুলো থাকে y = sin x বা y = cos x অথবা sin 2x দেওয়া থাকতে পারে, sin 3x দেওয়া থাকতে পারে, যাই থাকে, ডান পাশে দেখো x এর একটা লিমিট দেওয়া থাকে 360 থেকে প্লাস 360, অথবা 0 থেকে 180, অথবা মাইনাস 180 থেকে প্লাস 180। এটার অর্থ হলো তোমার ডোমেনটা এর ভিতরে নিতে হবে। এখানে যেটা দেওয়া থাকবে তোমাকে এর ভিতরে ডোমেনটা নিতে হবে, x এর মানটা এর বাইরে নিলে হবে না। তাহলে এটা একটু খেয়াল করতে হবে, যখন লেখচিত্র থাকবে অঙ্কন করা তখন তুমি দেখবে x এর মানটা কত থেকে কত পর্যন্ত দেওয়া আছে। তো এখানে আমাদের দেওয়া আছে মাইনাস 360 থেকে প্লাস 360, অর্থাৎ এর থেকে আমরা নিতে পারবো। এখন মানগুলা নেওয়ার জন্য আমরা যে গ্রাফ পেপার চুজ করব, গ্রাফ পেপার তুমি কতটুকু আছে সেটা স্কেলিং করতে হয়। তো স্কেলটা আমাদের ওই যে গ্রাফটা দেখে একটা অনুমান করে করতে হবে যে স্কেলে আমার গ্রাফে জায়গা হবে কিনা। তুমি ওইভাবে করতে হবে। ছোট কাগজ হলে তখন স্কেলটা আমরা মানে পরিমাণটা বেশি ধরতে হবে, বড় যদি কাগজ থাকে তখন আমরা স্কেলের পরিমাণটা বেশি ধরে করতে হবে, কম ধরে আমরা করতে পারি, বড় করতে পারি। তো আমাদের মূল ফাংশনটা হলো y = sin x। তাহলে x এর বিভিন্ন মানের জন্য আমরা y এর মান বের করব, মূল কাজটা হলো এটা। তাহলে এখানে আছে মাইনাস 360 থেকে প্লাস 360। আমরা যদি 30 করে ব্যবধান নেই, অথবা 20 করে নিতে পারি, অথবা এরকম নিতে পারি, মানে ব্যবধানটা কি একটা, ধর x এর মান নিলাম 30, পরে নিলাম 60, তারপরে নিলাম 90, তারপরে 120, 180 এরকম নিতে পারি। তবে এটাই যে নিতে হবে এরকম না, এরকম থাকলে 30 নিয়ে নেওয়া বেটার। তুমি চাইলে 10 করে নিতে পারো, 10 করে নিলে অনেকগুলো পয়েন্ট হবে, তোমার গ্রাফে সবগুলো পয়েন্ট তো গ্রাফে প্লট করতে পারবে না, আংশিক করতে হবে। তো আমরা এটা x এর মান আমরা 30 এর ব্যবধানে আমরা মাইনাস 360 থেকে প্লাস 360 নেব। তো প্রথম মানটা যদি আমরা মাইনাস 360 ধরি, পরেরটা কত হবে? 330 হবে, পরেরটা হবে 300,
তারপরটা 270, এরকম না? আমার কথা কি বুঝতে পারছো? মানে আমার -360 থেকে +360, আমরা নিব কত? 30 ব্যবধান করে। তাহলে একদম সর্ব বামের মানটা নিলাম 360। এটা ধরে আমরা y এর মান পাবো, অর্থাৎ x এর মান এখানে -360 ধরে আমরা একটা পাবো। তারপর তোমার -360 এর পরের মানটা হবে -330, তারপরে হলো -300। তো এরকম ধরে ধরে আমরা প্লাসের দিকে যাব, 0 থেকে প্লাসের। তো এই মানগুলো আমরা এর যে মান পাবো আমরা y, এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবো। আমরা এখানে বসে সাইনের মানটা বের করবো, বের করে এর আসন্ন মান যেটা দশমিক পরে যে মানগুলো আসবে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত নেবো, এর বেশিগুলো নিব না। তোমার মানটা দশমিকের পরে অনেকগুলা গড় আসতে পারে, 3টা 4টা 5টা গড় আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? দশমিকের পরে 2 গড় পর্যন্ত নিব। এই কথাটা আমরা আগে বলে নিলাম যে x এর কয়েকটি মানের জন্য y = sin x হলে y এর সংশ্লিষ্ট মান নির্ণয় করি। এখন এখানে x এর মানগুলি 30 ডিগ্রি এর ব্যবধানে x = -360 থেকে +360 পর্যন্ত ধরা হয়েছে। y = sin x এর মান আসন্ন 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে। x এবং y এর মানগুলো নিচের তালিকায় তুমি একটা চক করবা, খাড়া করতে পারো, ভার্টিক্যাল করতে পারো, যেভাবে করে চক করে আমরা মানগুলো বসাবো। এখন দেখো অনেকগুলো মান, তো তুমি একটু খেয়াল করো যে ওই যে এখানে x এর মান, এখানে y এর মান। তাহলে প্রথমে 0 ডিগ্রি নিলাম, 0 ডিগ্রি নিলে sin 0 এর মান কত? 0। তারপরে 0 এরপরে নিলাম কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি নিলে sin 30 বসাবো এখানে। কিছু মান তো আমরা মুখস্থ তো আছে, কিন্তু সব আমাদের নাই। 30 ডিগ্রি মান হলো হাফ, তা হাফ না বসে আমরা 0.5 বসাইলাম। তুমি এখানে sin 30 বসে হাফ বসাইলা। এরপরে 30 পরে 60 এর মান এখানে, এটা 90 এর মান হলো 1। তাহলে গেল ওই যে 0 30, তারপরে 60 90, তারপরে লোক 120 এর মান হলো এটা, sin 150 এর মান এটা, sin 180 এর মান এটা, 210 এর মান এটা, sin 240 30 করে দাও, 240, তারপরে 270, 300 330 360। তো 0 থেকে 360 মানে পজিটিভ দিকে নিলাম, ঠিক আছে? 360 এর মানে এটা। আবার যদি মাইনাসের দিকে নেই তাহলে -30 মান হলো এটা, -60 এটা, -90 এটা, এইভাবে আমরা মাইনাসের মান পর্যন্ত -360 পর্যন্ত নিলাম। এখন কি করব? আমরা জোড়া জোড়া মানগুলো x এর মান এবং y এর মান এগুলো আমরা প্লট করব। প্লট করে আমরা ফ্রি হ্যান্ড এটা করব। প্লট করি আমরা, দেখো। তো প্লট করার আগে আমাদের গ্রাফটা আগে ঠিক করে নিতে হবে। আমরা যখন আমরা প্লট করব, প্লট করার আমরা x অক্ষ এবং y অক্ষ কত কয় গড় সমান একক নেব। আমরা তো গ্রাফ আঁকছি না আগে? আগে কি আঁকছি আমরা গ্রাফে নাকি নাই? স্যার রাখছি। আমরা গ্রাফে কি করি? আমরা x অক্ষ বরাবর একটা দাগ দেই, y অক্ষ বরাবর একটা দাগ দেই, দুইটা স্কেল করি, তাই না? এই x অক্ষ বরাবর আমরা কতটুক সমান আমরা এক একক ধরবো এবং y অক্ষ বরাবর কতটুকু সমান এক একক ধরবো, সেটা আমরা, এটাকে বলা হয় স্কেলিং। এই কাজটাকে বলা হয় স্কেলিং। আমি x অক্ষ বরাবর ওই যে আমরা যে স্কেল করি, গ্রাফ আঁকি, গ্রাফে ছোট ছোট গড় থাকে না? এই ছোট গড়কে বলা হয় ক্ষুদ্রতম গড়। এরপর থাকে একটু বড় গড়। খেয়াল করছো কি? ভিতরে থাকে ছোট গড়, তারপরে একটু বড় থাকে না? জি স্যার। ছোট গড়কে বলা হয় ক্ষুদ্রতম বর্গ। সবচেয়ে ছোট যে গড়টা সেটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গ। তো আমরা স্কেল নির্ধারণের ক্ষেত্রে এটা আমাদের সুবিধা মতো স্কেলটা ঠিক করব। কাগজের ছোট বড় অনুসারে, কাগজের সাইজ অনুসারে আমরা স্কেলটা ঠিক করে নিতে পারবো। তো আমরা স্কেল নির্ধারণের ক্ষেত্রে ধরো x অক্ষ বরাবর ছোট বর্গ ক্ষেত্রের, মানে ক্ষুদ্রতম যে বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে আমরা 15 ডিগ্রি ধরলাম, অর্থাৎ এক বাহু ধরলাম 15 ডিগ্রি কোন অক্ষ? x অক্ষ বরাবর। তুমি চাইলে 2 বাহু সমান 15 ডিগ্রি ধরতে পারো, 3 বাহু 5 বাহু ধরতে পারো। তো এটা তোমার ওই যে স্কেলের উপর ডিপেন্ড করবে, স্কেলটা তুমি কি নিবা তার উপরে, অর্থাৎ তোমার যেই কাগজটা থাকবে এখানে কতটুকু বড় হবে তার উপরে। আমরা নিলাম ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তুমি এভাবে লিখতে পারো, x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 15 ডিগ্রি, আর y অক্ষে ক্ষুদ্রতম বর্গের 10 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। এই y অক্ষ কেন? কারণ y অক্ষের সর্বোচ্চ মান হলো 1। খেয়াল করো, সাইনের সর্বোচ্চ মান কি? 1। আর সর্বনিম্ন মান কত? -1। -1 তাহলে y অক্ষ তোমার সর্বোচ্চ উঠবে 1 একক আর নামবে হলো 1 একক। ঠিক আছে? তুমি 10 বাহু ধরতে পারো অথবা 20 বাহু ধরতে পারো। y অক্ষ তোমার যদি 20টা ছোট গড় থাকে তোমার দাগটা, সেটা ইয়া করতে পারো। তোমার আমি বোর্ডটা একটু, আমরা যখন স্কেল করব, স্কেলিংটা ইম্পর্টেন্ট, স্কেলিংটা একটু দেখিয়ে রাখো তোমরা, তাহলে
আমরা এটা হলো x অক্ষ, এটা হলো y অক্ষ। তো y এর মানটা তো আমরা সর্বোচ্চ 1 আর সর্বনিম্ন -1, তার মানে 1 এবং -1। তোমার ক্ষুদ্রতম বর্গ ধরো ছোট ছোট ঘর আছে, তো ধরো এখানে হলো 5টা ঘর আছে, এখানে হলো 10টা ঘর আছে, তাহলে এখানে 5টা 5টা 10টা, তাহলে এতটুকু সমান আমি ধরে নিলাম 1। এখানে তাহলে -1 হবো, এখানে ধরো 10টা, এই একটাতে মনে করো 5টা, এখানে আর 5টা আছে, তাহলে এতটুকু হলো 1, এতটুকু হলো। আর ক্ষুদ্রতম বর্গ এখানে ধরো, এখানে হলো এটা ধরো 5, একটা 5 করে থাকে অথবা 10 করে থাকে, সম্ভবত 5 করে থাকে। এখানে 5টা ঘর আছে, 5টা ছোট ছোট ঘর, 1 2 3 4 5, ধরো 5টা ঘর আছে। ওই একটা ছোট বর্গ যেটা, সেটা সমান আমরা ধরলাম হলো 15 ডিগ্রি। কারণ x অক্ষ বরাবর তোমাকে -360 থেকে +360 যেতে হবে। তাহলে x অক্ষ বরাবর ক্ষুদ্রতম যে বর্গটা, সেটার বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিলাম কত, 15 ডিগ্রি অথবা 20 ডিগ্রি। 15 দিলে সুবিধা কি, 15 গুণিতক, যেহেতু আমরা ওই যে 30 নিছি, 30 করে নিছি, আমরা প্লট করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি 15 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে নিব, 30 ডিগ্রি হলে এখানে নিব, 45 হলে এখানে নিব, 60 45 এর পরে 60 হলে এটা এখানে নেব। তাহলে এটা নিতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা কি করব, x অক্ষে স্কেলটা কিন্তু ওই যে তোমার যে গ্রাফ পেপার এখানে লিখতে হবে, তুমি লিখে দিতে হবে, কোণায় লিখতে হবে x অক্ষে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান হলো 15 ডিগ্রি। আর y অক্ষে তুমি এটা বলে দিতে পারবে পরিষ্কার করে স্কেলে, ক্ষুদ্রতম বর্গের 10 বাহু সমান হলো 1 একক। এটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? এটা স্কেলও বলে দিতে হবে, তুমি যখন লিখবা মানে গ্রাফের কোণাতে লিখে দিতে হবে। লেখাটা দেখা যাচ্ছে না মনে, অর্থাৎ এটা তোমার গ্রাফেও লিখে দিতে হবে। ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান তুমি কত ধরবা, 15 ডিগ্রি ধরবা না 10 ডিগ্রি ধরবা, 20 ডিগ্রি ধরবা, তো আমরা 10 ধরলে হবে। কিন্তু 10ও আমরা যেহেতু 30 করে নিছি, ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 10 ডিগ্রি হবে, তখন এটা নিতে হবে। আর y অক্ষে ক্ষুদ্রতম বর্গের 10 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, অথবা তুমি 20 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক নিতে পারো। তাহলে 20 বাহু সমান মানে আপ ডাউনটা বেশি হবে আর কি। এটা আমরা স্কেলিংটা বুঝছি কিনা? গ্রাফ আঁকতে হলে স্কেলটা ক্লিয়ার করে বলে দিতে হবে। যে কোনো গ্রাফ আঁকতে হলে তুমি x অক্ষে কত, কেউ চাইলে এই ক্ষেত্রে আমরা নিচ্ছি কি, এই ক্ষেত্রে কিন্তু দুইটা স্কেলের ডিফারেন্ট নিচ্ছি। x অক্ষে এক ধরনের স্কেল আর y অক্ষে এক ধরনের স্কেল। আমরা যে ওই যে গতদিন আমরা যে অসমত পরম মান নিয়ে যে কিছু প্রবলেম করছিলাম না, সেখানে কিন্তু আমরা স্কেলটা একই রাখছিলাম। x অক্ষে যা y অক্ষে তা, এক একক এক এক মানে ডিসটেন্সটা ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান 1 ধরতে পারো, অথবা বৃহত্তম বর্গের এক বাহু সমান 1 ধরে আমরা এটা করছিলাম। সেটা ক্ষেত্রে স্কেলিংটা কি, আমরা x এবং y কে একই রাখছিলাম। আমাদের প্রয়োজনে স্কেলটা দুই অক্ষে ভিন্ন করা যাবে। যেমন এই ক্ষেত্রে আমরা x অক্ষে, আমরা যেহেতু x অক্ষে আমাদের বেশি প্লট করতে হবে, x অক্ষে আমরা বেশি যেতে হবে ডানে এবং বামে, সুতরাং এটাকে আমরা ক্ষুদ্রতম বর্গের এক বাহু সমান x অক্ষের যে রেঞ্জটা -360 থেকে +360, আর y অক্ষের যে রেঞ্জটা এটা হলো -1 থেকে +1, অর্থাৎ এটা হলো +1 আর এটা হলো -1, এটা হলো -1। সুতরাং আমাকে এতটুকু সমান আমরা এক একক ধরলাম, ধরো 10 বাহু বা 20 বাহু, এতটুকু -1। তো আমরা এইভাবে স্কেলিংটা করব, করার পরে মানগুলা প্লট করব। দেখো মানগুলো আমরা প্লট করি, আমরা একটু দেখি। তাহলে আমরা মানগুলো আমি যদি বসাই, তো প্রথম মানটা ছিল 0 0, x এর মান 0, y এর মান 0। খেয়াল করো, আমি ইয়াতেই দেখাই দিচ্ছি, এখানে দেখা দিচ্ছি। আমরা ধরো এই গ্রাফ x অক্ষ নিলাম, y অক্ষ নিলাম, আর স্কেলটা তুমি লিখে দিবা এই যে উপরে অথবা নিচে কোনো জায়গায়, যে x অক্ষে ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 15 ডিগ্রি, আর y অক্ষে ক্ষুদ্রতম বর্গের 10 বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। ঠিক আছে? এরপরে প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্ট হলো 0 0। তাহলে আমরা প্রথম পয়েন্ট আমরা এই যে প্রথম পয়েন্টে আমরা x এর মান 0, y এর মান 0, এই পয়েন্টটা আমরা আইডেন্টিফাই করলাম। পরের পয়েন্ট হলো x এর মান কত, x এর মান কত নিছিলাম, 0 এর পরেরটা কত নিছিলাম, 30 না? জি স্যার। 30 নিলে y এর মান কত পাইছিলাম আমরা, 0.5। y এর মান কত পাইছিলাম, 0.5। এই যে মানগুলো তো এই যে এখানে আছে তোমার, এই যে এটা 0 নিলে 0, x এর মান যখন আমরা নিছিলাম 30, তাহলে y এর মান কত, এটা y এর মান এটা দেখো 0.50। আর x এর মান যখন 30 এর পরেরটা নিছিলাম হলো 60, তখন y এর মান ছিল এটা। যখন 90, তখন y এর মান ছিল কত, ওইটা। তাহলে এই মানগুলো আমরা বসাবো। এটা বসানোর জন্য আমরা গ্রাফে আসি, দেখো এখানে 0 যখন বসছিল, তাহলে x এর মান 0, y এর মান 0। পরের মানটা হলো x এর মান কত, 30।
তাহলে আমরা এখান থেকে এতটুকু নিছিলাম কত, একটা ক্ষুদ্রতম বর্গ সমান কত 15 নিছিলাম। তাহলে এখান থেকে এখন এই যে ছোট ঘর যেটা, এটার এক বাহুর দৈর্ঘ্য সমান 15, দুই বাহুর দৈর্ঘ্য সমান 30, তার মানে 30 হবে এখানে। খেয়াল করো, x এর মান 30 ফলে y এর মান কত 0.5। তো 0.5 কি আমরা 10 বাহু সমান একক ধরছি, অর্থাৎ এই যে এখান থেকে এখানে হলো 5 বাহু আর এখান থেকে এখানে 5 বাহু, অর্থাৎ 10 বাহু হলো এখানে, এখান থেকে এখানে হলো 10 বাহু। তাহলে এটার অর্ধেক কত এতটুকু, তাহলে এতটুকু হলো 5। তাহলে x এর মান যখন 30, y এর মান হলো 0.5, এই যে 0.5 টা হলো এখানে, এতটুকু পর্যন্ত হলো 1। খেয়াল করছো যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো 10 বাহু। তো 10 বাহু সমান কি ধরছি আমরা 1, তাহলে 5 বাহু সমান কি হবে 0.5। তাহলে x এর মান যখন 30, y এর মান হলো 0.5। এটা কি বুঝছি আমরা? জি স্যার। জি স্যার। তাহলে x এর মান যখন 90, তাহলে 30 এর পরে 45, দেখো 30 এর পরে এটা হলো 45, তারপরে হলো 60, 45 এর পরে হলো 60, s এবং যখন 60, y এর মান হলো 0.87। খেয়াল করো 0.87, এটা একটু অনুমান করে বসাতে হবে 0.87। তাহলে এতটুকু পর্যন্ত হলো 0.5, ঠিক আছে 0.5, আর এটা হলো 0.87। তাহলে এখানে এতটুক থেকে এখানে হলো এতটুকু হলো 0.5, তাহলে এগুলো আরো 0.5, না এখানে 0.5, তাহলে এখানে 0.5, তাহলে এটা 0.6, 0.7, 0.8, 0.8 হলো এটা, আর 0.9 হলো এটা, এই পয়েন্টটা। তাহলে 0.87 হলো 0.9 এর কাছাকাছি। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর ওই পরের বিন্দুটার কাছাকাছি, এটা হলো 0.87। এটা একটু মোটামুটি অনুমান করে কাছাকাছি পয়েন্টে নিতে হবে। তাহলে x এর মান যখন 60, y এর মান তখন 0.87। ক্লিয়ার? x এর মান যখন 60 এর পরে তারপর 90, 60 পরে কত 60 এর পরে পয়েন্টটা কত নিছিলাম 90, 60 এর পরে আরো 15 2 যোগ করলাম হলো 75, 75 আর 15 এই যে 80, 90। তো x এর মান যখন 90, দেখো 90 হবে এই পয়েন্টটা 90, তখন y এর মান কত 1, এই যে y এর মান 1 হলো ওই যে 10 এটা, ঠিক আছে। ঠিক একই ভাবে 90 এর পরে হলো আমাদের নিলাম হলো 120 ডিগ্রি সম্ভবত। 90 এর পরে 120, যখন x এর মান 120 হলে এটা আসবে, y এর মান আবার 0.87, ওই যে 87 এটা বরাবর এখানে আসবে, ঠিক আছে 87। x এর মান যখন আবার 120 এর পরে হবে 150 সম্ভবত, হ্যাঁ 150 যখন, তাহলে y এর মান হলো 0.5, এই যে 0.5 আসলো, 0.5 হলো এটা 0.5 আসলো। x এর মান যখন আবার 0 নয় সরি, এটা x এর মান কত হবে 180, 0। তাহলে দেখো এই যে একটা রাউন্ড এখান থেকে স্টার্ট করে তোমার গ্রাফটা ঘুরে আবার এখানে আসলো। আবার যখন x এর মান আবার বাড়াতে থাকবে, ওই দিকে y এর মান এদিকে নেগেটিভ আসতে থাকবে, নেগেটিভ আসতে দিয়ে এই পয়েন্টে আসবে। এখানেও তোমার লোকে দুইটা রাউন্ডে, যেখানে একবার +1 গেছে, আবার এখানে আসবে -1 পর্যন্ত। আর বাম দিকের যে মানগুলোর জন্য আবার দুইটা, তোমার ওই যে -60 থেকে +60 পর্যন্ত যদি নেই, এই যে এটা হলো -360 আর এটা হলো +360, এটা হবে -360, এটা -360 +360। তাহলে এভাবে যদি আমরা প্লট করি, তাহলে গ্রাফটা তৈরি করতে পারবো। এটা কি বুঝতে পারছি কিভাবে আমরা করব? এটা হাতে কলমে করতে হবে, বলো তো আমাকে পয়েন্টগুলা বের করতে পারবো কিনা, পয়েন্টগুলা গ্রাফ পেপার আছে? জি স্যার। গ্রাফ পেপার নিয়ে এগুলা কিন্তু তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে থাকবে। আমি একসাথে দুইটাই করি। প্র্যাকটিক্যালে যে তোমাদের sin x অথবা sin 2x দিতে পারে, sin 3x দিতে পারে। এখানে তো আমাদের sin x আছে, এখানে তো ধরো আমাদের sin x আছে, ওই গ্রাফটাকেই sin 2x দিতে পারে, sin 3x দিতে পারে, এইভাবে আমাদের দিতে পারে। তো এই গ্রাফের কিছু বৈশিষ্ট্য আছে। ছকটা আবার একটু দেখান। কোনটা? ছকটা যে চারটা যে, ও চারটা হলো তোমার -360 থেকে +360। তাহলে আমরা কি করছি, 0 থেকে 360 পর্যন্ত, ওই যে x এর মান 0 হলে y এর মান 0, x এর মান 30 হলে আমরা 30 ব্যবধানে নিয়েছি। তো তুমি যদি মনে না আমি 30 না আমি 20 ব্যবধান নিতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি যদি মনে 20 না আমি 15 ব্যবধান নিতে পারো, তখন অনেকগুলো পয়েন্ট হবে। মানে পয়েন্টের এখানে এমনি তো বেশি, আমি যদি এটাকে আরো মানে রেঞ্জটা কমায় দিই, 30 এর জায়গায় যদি 15 করি, তাহলে এটা ডাবল হয়ে যাবে পয়েন্টগুলা। তাহলে 0 যখন, তখন 0, যখন 30 তখন 0.5, যখন 60 তখন 0.85, যখন 90 x এর মান এটা 1, যখন 120 তখন পয়েন্ট হলো 87। তুমি এটা যদি এগুলো মুখস্থ করার দরকার নাই, এখানে ক্যালকুলেটর বসাবা, বসায় মান টিপ দিবা। তোমার দশমিকের পরে যদি বেশি আসে, আমরা দশমিক পরে কয় ঘর নিব, আমরা প্রথমে বলছি কি কয় ঘর নিব, 2 ঘর। 2 ঘর নিব। তো আমরা x এর মান বসাবো,
বসাই আমরা 2 ঘর নেবো। x এ 150 হলে কত হবে, 180 হলে কত হবে, 210 হলে কত হবে, এই যে এরকম করে করে আমরা 360 করে দিলাম, 0 থেকে 360 পজিটিভ। আবার মাইনাস যে ইয়ার থেকে আবার ওই যে মাইনাস গেল, ওই x এর মান -30 থেকে আমরা নিলাম, -30 -60 -90 এভাবে আমরা ওই যে ইয়ার থেকে নিলাম। 0 তো নিয়ে নিছি, 0 পরেরটা আমরা -30 থেকে নিলাম, 0 পরেরটা নিলাম -30, তারপরে -60 -90 মাইনাস করে গিয়ে -360 পর্যন্ত নিলাম। তারপর এখান থেকে এই যে -30 থেকে 360 পর্যন্ত নিয়ে এটা বের করলাম। তাহলে ডান দিকে আমরা 2টা কার্ভ পাবো, বাম দিকে 2টা কার্ভ পাবো। ঠিক আছে, এটা আমরা চক করব। তুমি এখানে একসাথে তো দেখা যায় না, এই জন্য তুমি একটা তোমার খাতাতে যখন করবা প্যারালালে বরাবর করবা, অথবা 2টা চক করবা। একটা হলো পজিটিভের জন্য ওই যে 0 থেকে 360, আর একটা হলো 0 তো নিলাম -30 থেকে +360 পর্যন্ত। ঠিক আছে, করে এটা প্লট করবা। ঠিক আছে, তাহলে sin x এর ক্ষেত্রে কিন্তু একই, cos x এর ক্ষেত্রে কিন্তু একই ভাবে করতে হবে। এখানে sin x না থেকে এখানে x এর জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, 2x থাকতে পারে, 3x থাকতে পারে, 4x থাকতে পারে, এইভাবে পরীক্ষায় গ্রাফগুলা দেয়। ঠিক আছে, তো এই কার্ভটার গুলোই সাইন কার্ভ। এখানে যে কার্ভটা আমরা পাইলাম, এই কার্ভের কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল দেখো। এই কার্ভটা কিন্তু মূলবিন্দু দিয়ে যায়, মূলবিন্দু দিয়ে যায় না? জি স্যার। এটার সর্বোচ্চ মান, y এর সর্বোচ্চ মান হলো 1 আর সর্বনিম্ন মান হলো -1। এরকম কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি। লেখচিত্রে দেখো মূলবিন্দুগামী 1 নাম্বার, লিখছি অবিচ্ছিন্ন, অর্থাৎ কোথাও কোনো ডিসকানেকশন নাই, কানেক্টেড। ঠিক আছে, কোথাও কোনো এটা আনডিফাইন্ড নাই, এবং আকৃতি অনেকটা ঢেউ এর মতো। sin x এর সর্বোচ্চ মান মানে y এর সর্বোচ্চ মান 1 আর সর্বনিম্ন মান হলো কত? -1 স্যার। -1 x এর মান 90 বা 90 এর বেজোড় গুণিত হলে sin x এর সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাওয়া যায়। মানে ওই যে 90 এর যদি বেজোড় গণিত করে, 3 এর গণিত করে, গণিত হয়, তখন সর্বোচ্চ মানগুলো পাওয়া যায়, অথবা সর্বনিম্ন। অর্থাৎ যেখানে y এর মানটা 1 আছে, তুমি দেখবা এটা 90 এর বেজোড় গুণিতক আছে। তুমি খেয়াল করো, আমরা যদি এটাতে যাই, দেখো এটাতে যাই, এখানে 90 মানে 5/2, এখানে এসে কত দেখো 270। তো এটা তো 90 এর গুণিতক না, 90 কে 3 দিয়ে গুণ করলে এটা আসে না, এই মানটা যেটা পাইলাম 3 নং 27 না? জি স্যার। তার মানে জি স্যার। ওই x এর মান 90 এর বেজোড় গুণিতক হলে 180 তে কিন্তু নাই, 180 তে হলো 2 দিয়ে গুণ, 90 এর দ্বিগুণ হলো এটা। যখন আমরা 3 গুণ করব তখন 270, যখন 4 গুণ করব তখন আবার 100 এর সাথে মিলবে, যখন আবার 5 গুণ করব তখন এটা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান আমরা পাবো। অর্থাৎ 90 এর বেজোড় গুণিতক হলে আমরা হাইয়েস্ট ভ্যালু অথবা লোয়েস্ট ভ্যালু পাবো। এটা হলো লোয়েস্ট ভ্যালু আর এটা হলো হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এই কথাটাই বলা আছে যে x এর মান 90 এর বেজোড় গুণিতক হলে, অর্থাৎ 3 গুণ 4 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ এরকম যদি হয়, তাহলে sin x মানে হয় সর্বোচ্চ হইব অথবা সর্বনিম্ন হইব, দুইটার একটা পাবো। মূল বিন্দু এবং যে সমস্ত বিন্দুতে x এর মান 180 বা পাই এর গুণিতক, সেখানে এটা শূন্য হয়, এটাও তো দেখলাম আমরা। আর যেহেতু sin 2n পাই প্লাস x সমান হলো sin x, সুতরাং 0 থেকে 360 ডিগ্রির মধ্যে অঙ্কিত লেখে ডানে ও বামে পর্যায়ক্রমে পাওয়া যাবে। মানে sin 2n পাই প্লাস x এটাকে বলা হয় পর্যায়ক্রমিক ফাংশন। অর্থাৎ n এর মান যে কোনো যদি স্বাভাবিক সংখ্যা হয়, তাহলে 2 পাই sin 2 পাই প্লাস x করলে sin x হয়, sin 2 পাই প্লাস x, n এর মান 1 হোক 2 হোক 3 হোক, অর্থাৎ sin এর যে পর্যায়টা হলো 2 পাই। 2 পাই পর পর এটা আবার রিপিট আসে, অর্থাৎ একই জায়গায় আসে। এটার অর্থটা হলো এটা, এই যেখানে যে জায়গার কথা বলা আছে sin 2n, nটা কি, nটা হলো যে কোনো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। n এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে। তার মানে sin 2 পাই প্লাস x সমান হলো sin x, মানে হলো 2 পাইটা হলো তার পর্যায়, অর্থাৎ 2 পাই পর পর সে ঠিক আগের জায়গাতে ফেরত আসে। ঠিক আছে, 2 পাই মানে কত, 360, অর্থাৎ 360 পর পর সে তার যে অরিজিন জায়গা ফেরত আসে। তুমি গ্রাফটা দেখলেও বুঝতে পারবা। এই যে আমরা যদি দেখি এখানে 0, এখানে 0 না, ওই যে আবার দেখো 360 এর পরে আবার এখানে এসে মিলছে। ঠিক আছে, আবার এখানে 0, ওই যে 300 মিলছে। তো এটা বলা হয় পর্যায়ক্রমিক ফাংশন, সাইনের পর্যায় হলো 360, এটা বলা আছে, এটা হলো তার বৈশিষ্ট্য। ঠিক আছে, তোমাদের কাজ হলো এটা একটা স্ক্রিনশট দাও। দিছি এটা স্ক্রিনশট। জি স্যার। আর 6.3 তো করি নাই স্যার। 6.3 পারবা?
না পারলে আমরা স্যার 3 তো করে নাই স্যার। হ্যাঁ 6.3 ওই যে গ্রাফ করলাম না আমরা, ও এটাই স্যার। এইটাই 6 একটা প্রবলেম দিয়ে সব ইয়ে করে ফেলছি। গ্রাফের নিয়মটাই আচ্ছা, ভালো, এটা স্কেলিং করতে হবে। স্কেল করে তোমাকে প্রথমে হলো আমরা যে কোনো গ্রাফ আঁকতে হলে আমাদের প্রথম কাজ হলো এটাকে এক্স এবং ওয়াই কে দুইটা নম্বর একে আঁকতে হবে, তারপরে স্কেল করতে হবে, তারপরে মান নিতে হবে, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নিতে হবে। মানগুলো তুমি কিভাবে নিবা সেটা হলো এটা দেখে বুঝে নিতে হবে। যদি রেঞ্জ দেওয়া থাকে তোমার যে এক্স এর মান এত থেকে এত নিতে পারে, তাহলে ওইটা দেখে বিভাজন করবো আমরা। যদি না দেওয়া থাকে তাহলে আমাদের স্বাধীন মতো আমরা নিতে পারবো। ঠিক আছে, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কোনো? আরেকটা বিষয় আমরা এটা জানি কিনা, আমি গত ক্লাসে আলাপ করতে ভুলে গেছি। ধরো আমরা যে এটাকে বলি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে চারটা চতুর্ভাগ, এই চতুর্ভাগে কিন্তু মানে সাইন কস টেন এর চিহ্নগুলো হলো ভিন্ন ভিন্ন হয়, এক এক চতুর্ভাগ এক এক রকম হয়। এখানে হলো সবাই পজিটিভ, এটা তো জানি আমরা না? জি স্যার। এখানে আমরা যে 6টা অনুপাত আমরা ত্রিকোণমিতির যে অনুপাতগুলো, এখানে সকল অনুপাত হলো ধনাত্মক। সাইন কস টেন কট সেক কোসেক প্রত্যেকটা হলো এখানে ধনাত্মক। আর এখানে ধনাত্মক গুলো সাইন আর, এখানে ধনাত্মক কোনটা? সাইন আর কোনটা? কোসেক। কোসেক। এ ছাড়া বাকিগুলো ঋণাত্মক। অর্থাৎ এখানে হলো সাইন এবং কোসেক এই চতুর্ভাগে হ্যাঁ। যদি আসে তাহলে সাইন এবং কোসেক হলো ধনাত্মক, বাকিগুলো ঋণাত্মক। আর এখানে তৃতীয় চতুর্ভাগে এটা tan cot। tan cot কোট হলো পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। আর এখানে cos sec cos। এবং sec। sec cos এবং sec, তাহলে এটা তো আমরা জানি, এটা একটা জিনিস। তাহলে এখানে হলো অল পজিটিভ, এখানে হলো সাইন এবং কোসেক পজিটিভ, এখানে হলো tan cot পজিটিভ, আর এখানে হলো cos এবং sec পজিটিভ। ঠিক আছে, এটা আমাদের লাগবে। ওই যে এরকম কিছু মান এরকম প্রবলেম করছি না 6-2 এ দাঁড়াও আমি একটু দেখি। 6-2 এর উদাহরণে আছে, এক উদাহরণগুলো একটু দেখবা। উদাহরণে আছে কখন পজিটিভ হবে নেগেটিভ হবে সেটার উপর বেস করে। আমি যদিও প্রবলেম কম করেছি, কিন্তু এই প্রবলেমগুলো তোমরা 9-10 এ বেশ করে আসছো। যে প্রবলেমগুলো 6-1-2-3 তে আছে, 6-1-2-3 এ যে প্রবলেমগুলো আছে এটা তোমরা করে আসছো। আচ্ছা, ওই যে 8-এর 4 যেটা সেটা আমি করে দিব, এটা পরে করে দিব, এই সূত্রটা আমরা পরে দিব। আমার দেখো 6-1 এর যে প্রবলেমগুলো আছে আমরা তো দিছিলাম শুধুমাত্র ওই যে রেডিয়ান কোণে রূপান্তর করা, রূপান্তর ছাড়া কিছু প্রবলেম আছে না? এই যে ভাষায় বলা আছে, ভাষায় বর্ণনা করা আছে কিছু প্রবলেম আছে না? জি স্যার। এগুলো কি দেখছো তোমরা? জি স্যার, এখানে একটা ঘড়ির অঙ্ক আছে স্যার, এটাই প্রবলেম আছে। আচ্ছা, ও আরেকটা জিনিস এটা সূত্রটা একটু বলে দিই, তোমরা দেখছো তো বা এটা। অর্থাৎ অনেক সময় এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় থাকে, ওই যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় না বিভিন্ন ধরনের, এই যে এটা বলো ওগুলা থাকে। ধরো 2টা 30 মিনিটের সময় বা 2টা 15 মিনিটের সময় ঘড়ি এবং মিনিটে কাটার মধ্যে মধ্যবর্তী কোণ কত? এখন এটা যদি তুমি ঘড়ি সাজাও বানাও বের করতে চাও, তাহলে কিন্তু তুমি একুরেটলি বের করতে অনেক সময় লাগবে এবং কষ্ট হবে। এটার জন্য শর্ট একটা সূত্র আছে। অর্থাৎ মধ্যবর্তী কোণটা হলো থিটা সমান, আমরা থিটা সমান হলো তোমার 60h মাইনাস 11m বাই হলো 2, এটার পরম মান। এই সূত্রটা একটু খেয়াল করো। অর্থাৎ ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ থিটার সূত্রটা হলো থিটা ইকুয়াল টু 60h মাইনাস 11m বাই 2, তার হলো মাঝখানে দুইটা দাগ। এখানে h দ্বারা বোঝাচ্ছে ঘন্টার মান, কত ঘন্টা? ঘন্টা। আর m দ্বারা বোঝাচ্ছে মিনিট। আমরা দেখছিলাম যে ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণটা আমরা কিভাবে বের করব। ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, তো এটা সূত্রটা হলো মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে থিটা সমান আমরা লিখবো 60h মাইনাস 11m বাই 2। এখানে h টা হলো ঘন্টার যে কাটা সেটার মান, মানে ঘন্টার মান, আর m টা হলো মিনিটের মান। মিনিটের যে কাটা ঘন্টা, m দিয়ে হলো মিনিটের মান বোঝায়, আর ঘন্টার h দিয়ে হলো ঘন্টার মান বোঝায়। এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করো, থিটার মান যদি কোনো কারণে 180-র চেয়ে বেশি হয়, 180 চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে থিটার মানটা আমরা বের করব। থিটার মান যদি 180-র চেয়ে কম হয় তাহলে যে মানটা আসবে সেটাই হবে। আর থিটার মান যদি 180-র চেয়ে বেশি হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ থিটা যখন 180 গ্রেটার দেন হবে, এত ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে আমরা থিটার কাঙ্ক্ষিত মানটা হবে 360 মাইনাস হলো থিটা। অর্থাৎ 360 থেকে আমাদের থিটাটা বাদ দিলে এটা হবে আমাদের অরিজিনাল মানটা। কখন এটা করবে?
যদি থিটার মানটা এখানে ক্যালকুলেশন করে থিটার মানটা 180 চেয়ে বেশি হয়। যেমন আমরা একটা এক্সাম্পল নেই, ধর ঘড়িতে 10টা 20 মিনিট বাজে, বলা হলো যে 10টা 20 মিনিট বাজে। তো এই সময় ঘড়ির এবং মিনিটের কাটার মধ্যে কোণ কত, অন্তর্ভুক্ত কোণ কত? 10টা 20 মিনিটের সময়। তাহলে এখানে ঘন্টার মান কত? 10, আর মিনিটের মান 20। 20 তাহলে আমরা থিটা সমান আমরা লিখবো 60 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 20 বাই লগ 2। এখন এটার মান আমরা বের করে এখানে লগ 600 আর এখানে লগ 11 বাই 220 বাই লগ 2। তাহলে এখানে লগ কত বের হচ্ছে? 190 টোটাল মান বের করে 380 নাকি বাই 2, তার মানে 190। তাহলে 190টা কি? ওই যে 180 চেয়ে বেশি। তা আমরা কোনটা কিন্তু আনসার, কারেক্ট আনসার কিন্তু আমরা এটা দিতে পারবো না। আমরা দিব হলো তাহলে যেহেতু এটা গ্রেটার দেন 180, সুতরাং আমাদের কাঙ্ক্ষিত থিটার মান হবে, থিটা সমান আমরা লিখবো অর্থাৎ থিটা ইকুয়াল টু হবে 360 মাইনাস কত? 190। 190। কাঙ্ক্ষিত আনসার। এটা করলে কত আসে? বিয়োগ করলে 170। তাহলে আমাদের আনসারটা হবে এটা। কখন এটা হবে? যদি এটা গ্রেটার দেন 180 হয়, আর যদি 180 ডিগ্রি। 180 চেয়ে কম হয় 100, তাহলে যেটা হবে সেটাই আনসার। ঠিক আছে, এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার। তাহলে এখন যে কোনো ঘন্টার মিনিটের এটা সম্পর্কটা বের, দেখো এই টেকনিকটা, সূত্রটা যদি আমরা খেয়াল রাখি, আমরা এরকম যদি যে কোনো কোয়েশ্চন আসে শর্ট করে দ্রুত আনসার করতে পারবো। আমি যদি বলি 3টা 30 মিনিটের সময় ঘন্টা মিনিটের কাটার পার্থক্য ইয়া করতো কোন কত? 3টা 30, বলো তো একটু দ্রুত। 3টা 30 স্যার 75 ডিগ্রি। 75 ডিগ্রি। বাকিটা 75 yes sir. 75। তোমাদের কিন্তু আমি আজকে কিন্তু অনেকগুলা কাজ দিব। 3টে অধ্যায়ের কাজ আছে, 3টে অধ্যায়ের সব কাজ একসাথে না করো। এটা থেকে কোয়েশ্চন থেকে আমরা প্রথম অধ্যায়টা ভালোভাবে দেখে নিবাই, বাকি যে প্রবলেম গুলো আছে বিশেষ করে ওই 4 নম্বর প্রবলেম সবগুলো পারো, এগুলো আগের মতোই আগে তোমরা করছো। আর যেটা বাকি আছে সেটা আমি এটা করে দেবো। 6 এর আগে সবটি করো। 6 এর 2 এর তোমাকে সব না করলে হবে, তোমরা যেটা করবা আমি একটু বলে দিই। তোমরা করবা হলো 6 এর 2 এর 7, 8, 9, 10, 11 7 থেকে বাকিগুলা করবা। 6.2 যেটা 7 থেকে বাকিগুলা করবা, 7 থেকে বাকিগুলো, বিশেষ করে 10, 11, 8, 9, 10, 11। ঠিক আছে, এটা করবো। গ্রাফ পেপার আনবা, ইয়ে থেকে আনবা, বাজার থেকে গ্রাফ পেপার নিয়ে তারপরে করবা। ঠিক আছে, তো গ্রাফের ব্যাপারে আর একটু কথা আছে। ওই যে পর্যায় যেটা বের করার একটা সহজ টেকনিক আছে, সেটা আমি আগামীটা দেখবো। তাহলে প্রথম অংশটা আমাদের শেষ হয়ে যাবে। এরপরে হলো আমরা সপ্তম অংশ থেকে আমাদের মূল ত্রিকোণমিতির যে সূত্রগুলা এটা শুরু হবে সপ্তম থেকে। আরেকটা ক্লাস নেব আমরা এটার উপরে, তারপরে আমরা